ভাবুন তো, মাত্র কিছু বছরের ব্যবধানে একটা ছোট্ট দেশ অন্ধকার থেকে উঠে দাঁড়িয়ে হয়ে গেল বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটি। যেই দেশ একসময় বস্তি, দাঙ্গা আর দারিদ্র্যের অন্যতম প্রতীক ছিল, আজ সেটাই পরিণত হয়েছে আধুনিকতার এক মডেলে। এই দেশটির নাম সিঙ্গাপুর। কিন্তু আমাদের বাংলাদেশের অধ্যায়টা কিরকম? আমাদের গল্পটা শুরু হয়েছিল রক্ত, ত্যাগ আর ধ্বংসস্তূপের ভেতর থেকে। 1971 সালের মুক্তিযুদ্ধ শেষে সবাই ভেবেছিল এই দেশটা বুঝি আর ঘুরে দাঁড়াতে পারবে না। বিদেশি পত্রিকা একে বলেছিল বটমলেস বাস্কেট, মানে তলাবিহীন ঝুড়ি। তবু আশ্চর্যভাবে বাংলাদেশও থেমে যায়নি। শুরু হয়েছিল এক অন্যতম লড়াই, দারিদ্র্যের বিরুদ্ধে বেঁচে থাকার জন্য আর উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য। আর এখন প্রশ্ন হলো, সিঙ্গাপুর যেভাবে নিজেদেরকে বদলাতে পেরেছে, বাংলাদেশ কি কোনোদিন সিঙ্গাপুরের মতো হতে পারবে? আজ থেকে প্রায় 60 বছর আগে সিঙ্গাপুর ছিল এক অন্ধকারময় দেশ। গলিতে গলিতে মানুষ নেশায় পড়ে থাকতো, অর্ধেক মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করত। পানীয় জলের মতো মৌলিক চাহিদারও ঘাটতি ছিল। চারপাশে শক্তিশালী দেশগুলোর হুমকি, ভেতরে ধর্মীয় দাঙ্গা, আর হাতে কোনো শক্তিশালী সেনাবাহিনীও ছিল না। অনেকেই ভাবতো সিঙ্গাপুর আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু মাত্র 60 বছরের মধ্যেই দেশটা পুরোপুরিভাবে বদলে গেল। যেই দেশ একসময় বস্তি আর দারিদ্র্যের অন্যতম প্রতীক ছিল, আজ সেটাই পরিণত হয়েছে আকাশচুম্বী অট্টালিকা, আধুনিক পরিবহন ব্যবস্থা আর বিশ্বমানের স্বাস্থ্যসেবার এক স্বপ্নপুরীতে। ছোট্ট এই দেশটা হয়ে উঠল বিশ্বের ধনীতম রাষ্ট্রগুলোর মধ্যে একটি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সামরিক শক্তি। কিন্তু এর ইতিহাসটা যদি আপনি জানেন, তাহলে চমকে উঠবেন যে কিভাবে এত কম সময়ের মধ্যে তারা ঘুরে দাঁড়াতে পারে। আর বাংলাদেশ যা আজও করতে পারেনি। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কেন পারেনি? এটা জানতে হলে আমাদের সিঙ্গাপুরের ইতিহাসটা একটু ঘুরে দেখতে হবে। সিঙ্গাপুর দেশটা পুরোপুরিভাবে স্বাধীন হওয়ার পর অর্ধেক জনসংখ্যা দারিদ্র্য সীমার নিচে বসবাস করত। দুবেলা খাওয়া তো দূরের কথা, দেশটার কাছে পানীয় জলের কোনো সোর্স তো ছিল না। হাতে ছিল ধর্মীয় দাঙ্গা আর হানাহানির একটি দেশ, যেটা আমাদের দেশেও আছে, কিন্তু সেটা ধর্মীয় দাঙ্গা নয়, বরং রাজনৈতিক দাঙ্গা। যেখানে আমাদের পাশের দেশগুলো সব দিক দিয়ে শক্তিশালী হচ্ছে, সেখানে আমরা পড়ে আছি পুরনো ভ্রান্ত ধারণা আর রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে। যখন কোনো দেশ আমাদের দেশের উপর আক্রমণ করবে, আমরা কি সেটা ঠেকাতে পারবো? এই পরিস্থিতিটাই তৈরি হয়েছিল সিঙ্গাপুরের মধ্যে। আশেপাশে থাকা শক্তিশালী দেশগুলোর আক্রমণের ভয়, এমনকি দেশটার কাছে কোনো শক্তিশালী মিলিটারি পাওয়ারও ছিল না। ওই সময় সবাই ভাবতো যে সিঙ্গাপুর হয়তো আর কখনো ডেভেলপ করতে পারবে না। কিন্তু তারপরে মাত্র 60 বছরের মধ্যে সিঙ্গাপুর এমন কিছু করেছিল যে গোটা বিশ্ব হতবাক হয়ে যায়। ঢাকার থেকেও আয়তনে ছোট্ট এই দেশটা আজ বিশ্বের সব থেকে ধনী দেশগুলোর মধ্যে অন্যতম, যেখানে একটা সময় 30% মানুষ বস্তিতে বসবাস করত। আর এখনো আমরা সেখান থেকে বেরোতেই পারলাম না। চারপাশে তাকালেই যেন সবকিছু জলের মতো পরিষ্কারভাবে দেখা যায়। কিন্তু এই যাবৎকাল পর্যন্ত যত শাসক বাংলাদেশকে শাসন করেছে, তারা বাংলাদেশকে ভালো কিছু দিতে পারেনি। কিন্তু যারা দিতে চেয়েছিল তারা আগে চলে গিয়েছে। কিন্তু সিঙ্গাপুর নিজের দেশকে দিয়েছে উঁচু উঁচু বিল্ডিং, ওয়ার্ল্ড ক্লাস হেলথ ফ্যাসিলিটি, মডার্ন ট্রান্সপোর্ট সিস্টেম, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। এক কথায় সিঙ্গাপুর আজকের দিনে একটা ড্রিম কান্ট্রি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিঙ্গাপুরের এই ম্যাজিক্যাল ট্রান্সফরমেশনটা কিভাবে হয়েছে? কিভাবে সিঙ্গাপুর শুধুমাত্র আজকের দিনেই ধনী নয়, বরং সাউথ ওয়েস্ট এশিয়ার ওয়ান অব দ্য বিগেস্ট মিলিটারি পাওয়ার হয়ে উঠল? দেখুন, সিঙ্গাপুর দেশটা আকারে কিন্তু খুবই ছোট, এমনকি আপনি ম্যাপেটিকে দেখতে পারবেন না। কিন্তু এই দেশটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা স্থানে রয়েছে, যা মালাক্কা প্রণালীতে অবস্থিত, যেখান থেকে আজকের দিনে বিশ্বের 40% ট্রেড হয়। প্রতিদিন প্রায় 15 বিলিয়ন ডলারের সামগ্রী এখান থেকে পাস হয়। আর আজ থেকে 200 বছর আগেই ব্রিটিশরা এই জায়গার গুরুত্ব বুঝতে পেরেছিল। সেই সময় সিঙ্গাপুর মূলত ছিল একটা জেলেদের কলোনি। বাংলাদেশের গল্প শুরু হয়েছিল অন্ধকার থেকে। 1971 সালে মুক্তিযুদ্ধ শেষে একটি রক্তাক্ত বিধ্বস্ত দেশ হাতে পেলাম আমরা। চারদিকে ধ্বংসস্তূপ, কোটি কোটি শরণার্থী, খাদ্যের ঘাটতি, শিল্প কারখানা প্রায় নেই বললেই চলে। তখন বিশ্বের অনেকে বিশ্বাস করতো যে বাংলাদেশ আর টিকে থাকতে পারবে না। কিছু বিদেশি সংবাদপত্র একে বলেছিল একটা বটমলেস বাস্কেট, মানে তলাবিহীন ঝুড়ি। কিন্তু এখানে আসে ভিন্ন প্রেক্ষাপট। সিঙ্গাপুরের ভৌগোলিক অবস্থান তাকে বানিয়েছে বৈশ্বিক ট্রেডের কেন্দ্র, আর বাংলাদেশের হাতে ছিল অসাধারণ উর্বর জমি আর বিপুল জনশক্তি। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল জনগণকে আমরা কতটুকু জনশক্তিতে রূপান্তর করতে পেরেছি? সিঙ্গাপুর কিন্তু ঠিকই করতে পেরেছে। সিঙ্গাপুর বাণিজ্যকে হাতিয়ার হিসেবে বানিয়েছে। আজ সিঙ্গাপুর বিশ্বের এক ধনী ও আধুনিক রাষ্ট্র, আর বাংলাদেশ সব প্রতিকূলতা পেরিয়ে দারিদ্র্যের হার অনেকটাই কমিয়েছে। কিন্তু বেশিরভাগ কাজ এখনো পড়ে আছে। সিঙ্গাপুরে তেমন কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, চারদিকে ছিল জলাশয়, এমনকি সেই সময় সিঙ্গাপুর নামে কোনো দেশই ছিল না।
সিঙ্গাপুরের নিজস্ব কোনো খনিজ সম্পদও ছিল না, এমনকি এখানে পানীয় জলের কোনো সোর্সও ছিল না, ফলে সেখানে চাষাবাদও তেমন হতো না। কিন্তু বাংলাদেশ শুরু থেকেই প্রচুর পরিমাণে চাষাবাদ করত, এটা আমাদের জন্য ছিল একটা প্লাস পয়েন্ট। কিন্তু এখন আমরা অনেক প্রয়োজনীয় পণ্য হাতের নাগালে পাই না। বাংলাদেশের মানুষ শুরু থেকেই ধর্মপ্রাণ ছিল, আর এখানে ভ্রাতৃত্ববোধ ছিল মর্যাদাপূর্ণ, যা এখনো আছে। কিন্তু সিঙ্গাপুরের জনগণ আলাদা আলাদা ধর্মে বিভক্ত ছিল, তাদের মধ্যে কোনো ইউনিটি ছিল না, ইভেন তাদের মধ্যে কোনো স্বাধীনতার আবেগও ছিল না। আমরা বাংলাদেশিরা যেমন পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, লড়াই করেছি, সিঙ্গাপুরে তেমনটা কখনোই হয়নি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিঙ্গাপুরের অর্থনীতি প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়। 30% মানুষ গৃহহীন হয়ে পড়ে, 14% মানুষ বেকার হয়ে যায়, দেশটিতে ক্রাইম বাড়তে থাকে। আর এই সব কিছুর মধ্যে আফিমের নেশা তো ছিলই, যেটা আমাদের দেশেও নেশার দ্রব্য অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু সরকার এগুলোর ব্যাপারে কোনো স্ট্রিক্ট পদক্ষেপই নেয় না, যার কারণে আমরা শুরু থেকে ভেতর থেকে আস্তে আস্তে ভেঙে পড়েছি। এই ভয়ঙ্কর নেশা সিঙ্গাপুরকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল। আর ঠিক ওই সময় এমন একজন মানুষ সিঙ্গাপুরে উঠে দাঁড়ায়, যিনি আগামী মাত্র 30 বছরের মধ্যে সিঙ্গাপুরের নকশাটাই পুরোপুরিভাবে বদলে দিয়েছিলেন। তিনি হলেন লি কুয়ান ইউ। 1954 সালে লি কুয়ান ইউ নিজের একটি রাজনৈতিক দল গঠন করেন, পিপলস অ্যাকশন পার্টি বা পিএপি। সিঙ্গাপুরে সেই সময় প্রায় 75% জনগণ চাইনিজ এথেন্সিটি ছিল, 15% ছিল মালয়, আর 10% ছিল তামিল। এরা সবাই আলাদা আলাদা গোষ্ঠীতে বিভক্ত ছিল, আর তাদের কারো মধ্যে জাতীয়তাবোধ ছিল না। লি কুয়ান প্রথমেই তার ভাষণের মাধ্যমে দেশের মানুষের ভেতর দেশপ্রেম জাগানোর চেষ্টা করেন। লি কুয়ান ইউ নিজে একজন চাইনিজ ছিলেন, কিন্তু তিনি কখনো ধর্ম বা জাতির ভিত্তিতে ভোট চাননি। তিনি চেয়েছিলেন সিঙ্গাপুরের সব মানুষ একসাথে থাকুক আর সবার একসাথেই উন্নতি হোক। আগামী কয়েক বছরের মধ্যে লি কুয়ানের জনপ্রিয়তা সিঙ্গাপুর জুড়ে ছড়িয়ে পড়ে। 1959 সালে ব্রিটিশ শাসনের অধীনে সিঙ্গাপুরে প্রথমবার ভোট হয়। লি কুয়ান এই ভোটে 51টা সিটের মধ্যে 43টা সিট পেয়ে জয়ী হয়, যিনি সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হন। তবে লি কুয়ানের পরিকল্পনা ছিল অন্যরকম। লি কুয়ান ভালো মতোই জানতেন যে ব্রিটিশরা যদি সিঙ্গাপুর ছেড়ে চলে যায়, তাহলে সিঙ্গাপুর 1 বছর টিকে থাকতে পারবে না, কারণ আশেপাশে যে দেশগুলো ছিল সেগুলো ছিল অনেকটা শক্তিশালী, যেমন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এরা সিঙ্গাপুরের থেকে অনেক বড় এবং ভীষণই শক্তিশালী ছিল। তারা যদি ভবিষ্যতে সিঙ্গাপুরের উপর আক্রমণ করে, তাহলে সিঙ্গাপুর তাদের সাথে লড়াই করতে পারবে না, কারণ আমরা আগেই জেনেছি যে সিঙ্গাপুরের কাছে কোনো নিজস্ব মিলিটারি পাওয়ার ছিল না। এছাড়া সিঙ্গাপুরের কাছে কোনো খনিজ সম্পদও ছিল না, অর্থনীতির ছিল বেহাল দশা, বেকারত্ব ছিল একদম উপরের লেভেলে। লোকজন তখন নেশা করত। আর অনেকটা চিন্তা ভাবনা করার পর তিনি সিঙ্গাপুরকে মালয়েশিয়ার সাথে যুক্ত করতে চান, কিন্তু চাইলেই তো তার হয় না। তারা অনেক কঠিন কঠিন শর্ত রাখে, কিন্তু অনেক কঠিন শর্তের পরেও লি কুয়ান ইউ এই চুক্তিতে রাজি হয়ে যান, কারণ তার কাছে আর কোনো বেটার অপশন ছিল না। 16 সেপ্টেম্বর 1963 সাল সিঙ্গাপুর অফিসিয়ালিভাবে মালয়েশিয়ার সাথে যুক্ত হয় এবং তার অংশ হয়। লি কুয়ান ইউ এই ভাষণে ভীষণই খুশি ছিলেন। তিনি একটা লম্বা চওড়া ভাষণ দেন এবং মালয়েশিয়ার প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। তবে লিয়ের এই আনন্দ বেশি দিন টেকেনি। আর এবার আপনি দেখতে পারবেন যে একটা মানুষের যখন স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, তারপরেও শুধুমাত্র ইচ্ছাশক্তি এবং মনের জোর থাকলেই সেই মানুষটা ঠিক কি করতে পারে। আমরা মনের জোর পাই ঠিক আছে, কিন্তু অনেক বাধা বিপত্তির কারণে আমরা আর এগোতে পারি না। তবে তারা এগিয়ে গিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্ব শুরু হওয়ার অনেকগুলো কারণ ছিল। প্রধান কারণ ছিল ধর্মীয় এবং জাতিগত পার্থক্য। 7 আগস্ট 1965 সাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুনকু আব্দুর রহমান পার্লামেন্টে একটা জরুরি বৈঠক ডাকেন, আর এখানে প্রস্তাব আনা হয় যে এবার তারা সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে আলাদা করে দেবেন। মালয়েশিয়ার পার্লামেন্টে সিঙ্গাপুরের যে 25টা সিট ছিল, সেই 25 জন মেম্বারকে কাউকে সেদিনই ডাকা হয়নি। আর 126 ভোটে তারা সিঙ্গাপুরকে আলাদা করার প্রস্তাব পাশ করেন। সিঙ্গাপুর তখন থেকে আর মালয়েশিয়ার অংশ ছিল না, আর এটা সিঙ্গাপুরের জন্য একটা বড় হিউমিলেশন ছিল। তাদের কাছে এটা একটা অভিশাপের মতো ছিল। ওই দিন লি কুয়ান ইউ সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমি আমার সারাটা জীবন ধরে একটাই স্বপ্ন দেখেছিলাম, সিঙ্গাপুরকে মালয়েশিয়ার সাথে যুক্ত করা। আমি মালয়েশিয়ার সরকারকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তারা কখনো জাতি, ধর্ম বা বর্ণের ঊর্ধ্বে উঠতেই পারেনি। সেদিন লি কুয়ানের চোখে জল ছিল, যা সারা বিশ্বের মানুষ দেখেছিল। তবে লি কুয়ান ইউ সেই দিনই চোখের জল মুছে সিঙ্গাপুরের মানুষদেরকে আরো বেশ কিছু কথা বলেন। তিনি বলেন, ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, এই সরকার আমাদের মাল্টি রেশিয়ালিজম বা বহুজাতি তত্ত্বকে বিশ্বাস করেনি, কিন্তু আমরা সিঙ্গাপুরে সেটা করে দেখাবো। আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমি কথা দিচ্ছি, আমি সিঙ্গাপুরকে এতটাই উন্নত করে দেখাবো যে একটা সময় সিঙ্গাপুর গোটা বিশ্বের কাছে এক্সাম্পল হয়ে থাকবে। লি কুয়ান ইউ বুঝে গিয়েছিলেন যে এই সময় ভেঙে পড়লে চলবে না, এই সময়টাই দেশ গড়ার। তিনি প্রথমে সমস্ত ধর্মের ও সমস্ত বর্ণের মানুষদের একজোট করেন, আর সিঙ্গাপুরের এই লড়াই তিনি সবাইকে একসাথে নিয়ে চলতে চেয়েছিলেন এবং তাই চলা শুরু করেন।
তাদের মধ্যে তিনি জাতীয়তাবোধ এবং একতার কথা বলেন। সেই সময় সিঙ্গাপুরের আয়ের প্রধান উৎস ছিল বন্দর, আর তিনি সেবার সিঙ্গাপুরের বন্দরের দিকেই নজর দিলেন এবং তাকে ঢেলে সাজাতে শুরু করলেন। এবং তিনি এমনকি সিঙ্গাপুরের বন্দরের ট্যাক্স খুবই কমিয়ে দিলেন, যাতে করে আরো বেশি বেশি জাহাজ সিঙ্গাপুরে আসতে পারে। আর সেটাই হয়, সিঙ্গাপুরে বেশি বেশি জাহাজ আসতে শুরু করে। বন্দরের পাশাপাশি সিঙ্গাপুর একটা ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্ট তৈরি করে, চেনজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর ধীরে ধীরে এটাও একটা ইন্টারন্যাশনাল ট্রেন্ডিংয়ে রূপান্তরিত হয়ে যায়, যার মাধ্যমে বিভিন্ন দেশ সিঙ্গাপুরকে একটা ট্রানজিট হিসেবে বেছে নেয়। আর এছাড়া এই এয়ারপোর্টের ফলে সিঙ্গাপুরের প্রায় কয়েক লক্ষ নতুন জব জেনারেট হয়। ইভেন আজকের দিনে এটা সিঙ্গাপুরের একটা জাতীয় গর্ব। এর পরের ধাপে লি কুয়ান ইউ সিঙ্গাপুরের শিক্ষার মান বাড়ান। তিনি সিঙ্গাপুরের এডুকেশন সিস্টেম এমনভাবে তৈরি করেন যে ছাত্রছাত্রীরা শুধু দেশের ইকোনমিতেই হেল্প করতে পারে তা নয়, তাদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়, তাদের ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয়। আর সিঙ্গাপুরের 4টি ভাষাকেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করে দেওয়া হয়, ইংরেজি, মালয়, চাইনিজ, মান্ডারিন এবং তামিল। এতে জনগণের মধ্যে ভাষাগত বৈষম্য কমে যায়। ইংরেজি ভাষা বাধ্যতামূলক করায় এখানকার জনগণ খুব সহজেই কাজের সুযোগ পেতে থাকে। আর বাংলাদেশের অর্ধেক মানুষের না আছে কোনো দক্ষতা, না আছে ইংরেজি ভাষার দক্ষতা। আর আমরা পুরনো এডুকেশন সিস্টেম নিয়েই পড়ে আছি, যেটা আমাদের সামনের দিকে এগোতেই দিচ্ছে না। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ এমনকি সিঙ্গাপুরও সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এগিয়ে গিয়েছে এবং সেদিকে তারা অগ্রসর হচ্ছে। আর সে কথা আমরা চিন্তাও করতে পারছি না। তবে সিঙ্গাপুরের সরকার কখনোই শিক্ষাকে বা হেলথ কেয়ার সেক্টরকে পুরোপুরিভাবে ফ্রি করে দেননি। লি কুয়ান ইউ স্পষ্টভাবে বলেছিলেন যে আপনি যদি একটি শিশুর জন্ম দেন তবে তার দায়িত্ব আপনাকে নিতে হবে। সরকার সাহায্য করতে পারে, কিন্তু সন্তানকে বড় করার দায়িত্ব আপনার। আপনার নিজেরই দায়িত্ব নিতে হবে এবং আপনাকে আপনার দায়িত্ব নিতে হবে। সরকার শিক্ষা এবং স্বাস্থ্য খাতের খরচ অনেকটাই কমিয়ে দেয়, কিন্তু ফ্রি করেননি, যাতে করে এখানকার মানুষ ডিপেন্ডেন্ট না হয়ে যায়। লি কুয়ান ইউ সেই সময় বলেছিলেন, আমি আগামী 10 বছরের কথা ভাবছি না, আমি আগামী 100 বছরের কথা ভাবছি, যেদিন সিঙ্গাপুরকে সবাই এক ডাকে চিনবে। লি কুয়ান ইউ সিঙ্গাপুরের মানুষদের সামনে আশাযোগ ব্যক্ত করেন। তিনি বলেন, কেউ ভয় পাবেন না, আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু এখানের মানুষ, এখানের শাসন ব্যবস্থা, এই সব কিছুর মধ্যেই রয়েছে লৌহ শক্তি। সিঙ্গাপুরের সরকার তাদের দেশে ট্যাক্স কমাতে শুরু করে, যার ফলে বড় বড় কোম্পানি এখানে আসতে শুরু করে। এতে করে সিঙ্গাপুর ইকোনমি র্যাপিডলি ভাবে গ্রো করতে শুরু করে। 1965 সালে সিঙ্গাপুরের জিডিপি ছিল $970 মিলিয়ন, কিন্তু পরবর্তী 5 বছরের মধ্যে 1970 সালে সিঙ্গাপুরের জিডিপি হয়ে যায় $2.2 বিলিয়ন। তবে একটা দেশ পিছিয়ে পড়ার সব থেকে বড় কারণ হলো সেই দেশের দুর্নীতি। অনেকেই ভাবেন সিঙ্গাপুর সবসময় বুঝি দুর্নীতিমুক্ত ছিল, কিন্তু আসলে তা নয়। স্বাধীনতার আগে 1965 সালে সিঙ্গাপুরের দুর্নীতি ছিল খুবই ভয়াবহ। স্বাধীনতার আগে 1950 থেকে 1960-এর দশকে দুর্নীতির অবস্থা ছিল এইরকম। পুলিশ বাহিনীতে দুর্নীতি ছিল ব্যাপক, পুলিশেরা খোলাখুলিভাবে ঘুষ নিত, বিশেষ করে জুয়া চোরাচালান আর পতিতাবৃত্তি ব্যবসায়ীদের কাছ থেকে। বন্দরে চোরাচালান, সিঙ্গাপুরে বন্দর হয় কালোবাজারি আর কোয়ার্ড ব্যান্ড পণ্যের ব্যবসা চলত পুলিশের নীরব সম্মতিতে। সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের ঘুষ, অনেক উচ্চপদস্থ কর্মকর্তার চুক্তি ও লাইসেন্স ও জমির অনুমতি দেওয়ার সময় ঘুষ চাইত। চিকিৎসা ও শিক্ষা খাতে দুর্নীতি, হাসপাতাল স্কুলেও সেবার জন্য ঘুষ দিতে হতো। সাধারণ মানুষ মনে করত ঘুষ ছাড়া কিছু হয় না, অর্থাৎ সেই সময় দুর্নীতি ছিল একটা সামাজিক নিয়মের মতো, যেটা আমাদের বাংলাদেশেও এক্সিস্ট করে। স্বাধীনতার পর যা হয়, লি কুয়ান ইউ ক্ষমতায় চলে আসেন এবং তিনি এসেই বলেন, ইফ ইউ ওয়ান্ট টু ফাইট করাপশন ইউ মাস্ট বি প্রিপেয়ার্ড টু স্টার্ট ফ্রম দ্য টপ। মানে যদি দুর্নীতি দমন করতে চাও তাহলে শুরু করতে হবে সবচেয়ে উপরের স্তর থেকে। তখন থেকে শুরু হয় দুর্নীতি দমন ব্যুরো CPIB এর পূর্ণ স্বাধীনতা, কোনো আপোষ ছাড়াই শাস্তি, এমনকি মন্ত্রীকেও ছাড় দেওয়া হতো না। সরকারি কর্মকর্তাদের ভালো পরিমাণে বেতন দিত, যাতে করে ঘুষের প্রলোভন অনেকটা কমে যায় এবং সেটা আস্তে আস্তে নাই হয়ে যায়, যার ফলাফল মাত্র 2 দশকের মধ্যে সিঙ্গাপুরকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ থেকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশের একটিতে রূপান্তর করা সম্ভব। আর বাংলাদেশের দুর্নীতি কেমন, চলুন একটু দেখে নেই। স্থানীয়দের কাছে ফেরাউন হিসেবে পরিচিত তিনি। গুঞ্জন রয়েছে তার বিছানা জুড়ে ছড়িয়ে থাকে শুধু টাকার বান্ডিল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি দিয়ে ভরা, কিন্তু তার মধ্যে এমন কিছু সেক্টর রয়েছে যেগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়ে থাকে। বাংলাদেশের কোন কোন সেক্টরে সব থেকে বেশি দুর্নীতি হয়ে থাকে তাই আমরা একটু সংক্ষেপে দেখব। বাংলাদেশের প্রায় প্রতিটি খাতে দুর্নীতি রূপ নিয়েছে এক অঘোষিত নিয়মে। স্বাধীনতার পর থেকেই
রাষ্ট্র গড়ার সংগ্রামের ভেতর যখন স্বচ্ছতা আর জবাবদিহিতার স্থাপন হওয়ার কথা ছিল, তখনই নানা খাতে ঘুষ, অনিয়ম আর ক্ষমতার অপব্যবহার শিকড় গেড়ে বসে। সরকারি চাকরি ও কর্ম কমিশন, যেখানে মেধা আর যোগ্যতার ভিত্তিতে ভবিষ্যৎ প্রজন্মের কেরিয়ার গড়ার কথা, সেখানে প্রশ্ন ফাঁস আর টাকার বিনিময়ে চাকরি দেওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ রেলওয়ে, দেশকে সাশ্রয়ী যোগাযোগ সেবা দেওয়ার পরিবর্তে এই খাত পরিচিত হয়েছে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য আর অদক্ষ ব্যবস্থাপনার জন্য। ব্যাংকিং সেক্টর, কোটি কোটি টাকা বিদেশে পাচার, ভুয়া ঋণ আর প্রভাবশালী সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো মানুষের আস্থার সংকটে ভুগছে। ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষের পরিশ্রমের টাকা লুপাট করে ব্যক্তিগত সম্পদ গড়ার অভিযোগে জর্জরিত। বাংলাদেশ পুলিশ ও কারাগার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত এই প্রতিষ্ঠানগুলো বরং পরিণত হয়েছে ঘুষ, চাঁদাবাজ আর অবৈধ উপার্জনের ঘাটিতে। সড়ক পরিবহন ও বিআরটিএ, লাইসেন্স, কাগজপত্র কিংবা রুট পারমিট সবকিছুতেই ঘুষ ছাড়া কাজ এগোয় না। আর এভাবে দুর্নীতির জাল পাতা রয়েছে সর্বক্ষেত্রে। এইরকম এক বাস্তবতায় সাধারণ মানুষ বিশ্বাস হারাচ্ছে রাষ্ট্রের প্রতি, অথচ স্বচ্ছতা, জবাবদিহিতা আর দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হলে অনেকাংশে দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব। আরও আছে রাজনৈতিক সংস্কৃতি। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে আটকে আছে, যার ফলে দলীয়করণ, স্বজনপ্রীতি, কমিশন ভিত্তিক চুক্তি আর অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ পদে বসানো দুর্নীতিকে আরও প্রাতিষ্ঠানিক করে ফেলেছে। প্রশাসনিক দুর্নীতি, সরকারি অফিসের ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে গেলে ঘুষ লাগে, এটাই যেন নিয়ম হয়ে গিয়েছে। ছোট চাকরি থেকে বড় টেন্ডার, প্রত্যেক জায়গায় লেনদেন চলে, এতে সাধারণ মানুষ ন্যায্য অধিকার পায় না। বিচার বিভাগের দুর্নীতি, আইন সবার জন্য সমান হওয়ার কথা থাকলেও টাকার প্রভাবে অনেক অপরাধী বেঁচে যায়। মামলার তারিখে তারিখে বিচার পিছিয়ে দেওয়া হয়, ফলে সাধারণ মানুষ ন্যায় বিচার পায় না। শিক্ষা খাতের দুর্নীতি, ভর্তি বাণিজ্য, প্রশ্ন ফাঁস, কোচিং নির্ভরতা আর মেধার পরিবর্তে অর্থের প্রভাব, এগুলো তরুণ প্রজন্মকে হতাশ করছে এবং ধ্বংস করে দিচ্ছে। স্বাস্থ্য খাতের দুর্নীতি, সরকারি হাসপাতালে ওষুধ ফ্রি থাকার কথা ছিল, কিন্তু সেগুলো কালোবাজারে বিক্রি হয়। চিকিৎসা খরচ বাড়ানো, নকল ওষুধ বাজারে ছড়িয়ে দেওয়া সবই মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। অর্থ পাচার ও বিদেশে সম্পদ গড়া, প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচার করা হয়। যারা এই টাকা পাচার করে তারা দেশে বিনিয়োগ না করে বিদেশে গাড়ি বাড়ি কিনে বেড়াচ্ছে। সামাজিকতার প্রভাব, সাধারণ মানুষ দেশের প্রতি আস্থা হারাচ্ছে, মেধাবী তরুণরা হতাশ হয়ে বিদেশে চলে যাচ্ছে, দারিদ্র্য ও বৈষম্য আরও বেড়ে যাচ্ছে, সৎ মানুষ বাঁচতে গিয়ে নিরুপায় হয়ে যাচ্ছে। এখানে মূল সমস্যা হলো দুর্নীতি এখন ব্যক্তিগত স্বার্থ থেকে প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক স্বার্থে রূপ নিয়েছে। এখানে শুধু আইন করলেই হবে না, দরকার রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছতা এবং নাগরিক সমাজের চাপ। তাই লি কুয়ান ইউর মতো বলতেই হয়, ইফ ইউ ওয়ান্ট টু ফাইট করাপশন ইউ মাস্ট বি প্রিপেয়ার্ড টু স্টার্ট ফ্রম দ্য টপ। যদি তুমি দুর্নীতি দমন করতেই চাও, তবে শুরু করতে হবে সবচেয়ে উপরের স্তর থেকে। তা না হলে বাংলাদেশ কোনোদিনও সিঙ্গাপুর হতে পারবে না, আর এটা আমাদের স্বপ্নই থেকে যাবে। যদি আমাদের লিডাররা ভালো না হয় এবং শক্তিশালী না হয়, এবং সাথে আমরাও যদি ভালো না হই। এর দ্বিতীয় পর্বটা দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন এর পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।